ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। কেমন আছো গাইস সবাই? তো আজকে আমি এই টেল অফ টু সিরিজ এই নভেলটার একটা গুরুত্বপূর্ণ টপিক বা কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো ডিসকাস শুরু করার আগে তোমাদেরকে দুইটা সংক্ষিপ্ত ব্রিফ কোশ্চেন জিজ্ঞেস করি। বলো তো, মিস্টার স্ট্রাইভার তিনি কি বিয়ে করেছিলেন এই উপন্যাসটাতে? 3 সেকেন্ডস ফর ইউ। ওকে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা পেরেছো তাদের জন্য তাদেরকে ধন্যবাদ, ওয়েলকাম। যারা পারোনি তাদেরকে ডাবল ওয়েলকাম। ওকে, কারণ তোমরা বেশি মনোযোগ সহকারে শোনো। ওকে, তো এখানে কি মিস্টার স্ট্রাইভার বিয়ে করেছিলেন এবং তিনি একটা ধনী বিধবাকে বিয়ে করেছিলেন, যেই বিধবার 3টা সন্তান ছিল। ঠিক আছে। ওকে, দ্বিতীয় প্রশ্ন, বলো তো ডক্টর ম্যারেটের যে শু মেকিং ইকুইপমেন্ট ছিল সেই ইকুইপমেন্ট কে ভেঙেছিল? 3 সেকেন্ডস ফর ইউ। থ্যাংক ইউ, আশা করছি সবাই পেরেছো। এটা ভেঙেছিল মিস্টার জার্ভিস লরি অ্যান্ড মিস প্রোস। তো গাইস, আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে চার্লস ডার্নে এবং সিডনি কার্টন এই দুইটা চরিত্রের মধ্যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। দিস ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং টপিক, কারণ এই টপিকটার মাধ্যমে আমাদের লাইফের কিন্তু কিছু ফিলোসফি বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড ওয়ান থিং মোর, তোমরা জানো যে চার্লস ডিকেন্সের কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ শেক্সপিয়ারের মতো অনেক বেশি ছিল, যেটাকে ব্যবহারিক জ্ঞান বলা হয়ে থাকে, যার কারণে কিন্তু তিনি এত বেশি বিখ্যাত হয়েছেন। তো এইখানে ইন্ট্রোডাকশন, তোমাকে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন ইন্ট্রোডাকশন, কারণ ইন্ট্রোডাকশন আর কনক্লুশন কিন্তু যদি ক্রিয়েটিভ হয় তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সটা দেখা যায়। তাছাড়া তো সবাই মোটামুটি কিছু না কিছু পড়েই যাবে, তাই না? ওকে, তাহলে ইন্ট্রোডাকশনটা নিজের মতো করে সৃষ্টি করে নাও, 3 to 5 সেন্টেন্সেস। ওকে, অ্যান্ড আমরা এখন তাহলে আলোচনায় চলে যাই। তাহলে কম্পেয়ার বলতে কি বুঝি? কম্পেয়ার বলতে আমরা এটা বুঝি যে কোন কোন দিকে মিল আছে, আর যদি আমরা বলি কন্ট্রাস্ট তাহলে আমরা এটা বুঝি কোন কোন দিকে মিল নাই। তাহলে মিলের বিষয়গুলো আমরা আগে প্রথমে নিয়ে আসি। তো ফার্স্ট অফ অল, যদি মিলের বিষয় নিয়ে আসো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সেম অ্যাপিয়ারেন্স। কি আসবে? অলমোস্ট সেম না, সেম অ্যাপিয়ারেন্স আসবে, কারণ চার্লস ডিকেন্স ডুয়েলস যে থিমটা দেখিয়েছে, ডুয়ালিটি, এই ডুয়ালিটি থিমটা কিন্তু এই চার্লস ডার্নে এবং সিডনি কার্টন এই দুইটা চরিত্রের মাধ্যমে দেখিয়েছে। তারা দুইজন দেখতে একই রকম, তাহলে অ্যাপিয়ারেন্সের দিক থেকে তারা সিমিলার। এবার তুমি যদি সেকেন্ড পয়েন্ট নিয়ে আসো তাহলে কি হবে? দে আর দ্য সিনসিয়ার লাভার্স। তারা এই বিষয়টাও কিন্তু প্রচন্ড পরিমাণে মিল আছে, কারণ তারা দুইজনই সিনসিয়ার লাভার। কিভাবে সিনসিয়ার লাভার? আমরা নভেল থেকে জেনেছি যে একই সাথে 3জন ব্যক্তি লুসি ম্যানেটের প্রেমে পড়ে, এই চার্লস ডার্নে, সিডনি কার্টন এবং মিস্টার স্ট্রাইভার। এবং এখানে কিন্তু 3জনাই লুসিকে 3 ভাবে প্রপোজ করে এবং তার সাথে কথাবার্তা বলে। কিন্তু এই সবচেয়ে বেশি ভালো যে কথা বলে সেটা কিন্তু সিডনি কার্টন এবং চার্লস ডার্নে। সিডনি কার্টন তার ভালোবাসার প্রতি এত বেশি পরিমাণে যত্নশীল যে লুসির জন্য সে যে কিছু মানে হোয়াটএভার যা আসুক জীবনের সামনে নিজেকে স্যাক্রিফাইস করে দিতে হলেও সে দিবে, এই কথাটা কিন্তু লুসিকে বলে সে, এবং পরবর্তী কিন্তু সেটা দেখিয়েছে। আর চার্লস ডার্নে বলে যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, সেও নিজেকে স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এখানে ডিফারেন্স নিজেকে স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু এখানে চার্লস ডার্নে কি করেছে যে লুসিকে এটা বুঝিয়েছে যে লুসি, আমি তোমাকে কখনো তোমার বাবা থেকে আলাদা করবো না। এটা একটা এক্সট্রা আউটপুট ছিল চার্লস ডার্নের, এজন্য চার্লস ডার্নেকে কিন্তু লুসি ফেভার করেছে। এবার পরবর্তীতে যদি তুমি যাও তাহলে যেটা পাবে সেটা হচ্ছে প্যাশন অ্যান্ড কম্প্যাশন। এই চার্লস ডার্নের মধ্যে প্যাশন এবং কম্প্যাশন এটা সিমিলারিটি রয়েছে, কারণ যখন প্রেমে পড়ার বা প্রেম করার মুহূর্তে যখন একজন আরেকজনের শত্রু হয়েছিল তখন কিন্তু একজন আরেকজনকে গালিগালাজ করতো। ঠিক আছে, যে তোকে আমার পছন্দ হয় না, আই হেট ইউ, তুই কি জন্য আমার চোখের সামনে আসিস, এরকমটা হয় না? হয়, একাধিক ক্যান্ডিডেট থাকলে, সুইটহার্ট থাকলে এরকম হয়। ঠিক আছে, যে সমস্ত মেয়েদের আছে তারা বুঝবে, আর যে সমস্ত ছেলেদের আছে তারা কিন্তু আরো ভালোভাবে বুঝবে। তবে দোয়া করি কারোই যেন এরকম না থাকে। দিস ইজ ভেরি মাচ কনফিউজিং অ্যান্ড ইউ ক্যান সে দিস ইজ এ ডিলেমা। ওকে, তো এরকমটা হয়। তো তারপরে যখন বিয়েটা হয়ে গেল লুসি এবং চার্লস ডার্নের মধ্যে, এবং তারা যখন ওয়েলস থেকে 9 দিন হানিমুনে পরে ফিরে আসলো, তখন কিন্তু সিডনি কার্টন তাদেরকে ওয়েলকাম জানিয়েছে এবং চার্লস ডার্নে এক কথায় কিন্তু ক্ষমা করে দিয়েছে। এই বেসিক্যালি 3টা পয়েন্ট সিমিলারিটির দিক রয়েছে, এবার আমরা যদি ডিসিমিলারিটি দেখে যাই তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে বার্থের ক্ষেত্রে ডিসিমিলারিটি রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে। কেন কন্ট্রাস্ট রয়েছে?
কারণ চার্লস ডার্নে হচ্ছে একজন হাইবার্ড পিপল, অর্থাৎ হাই ক্লাস পিপল, আর সিডনি কার্টন হচ্ছে লোবার্ড পিপল বা লোবার্ড পারসন। কি জন্য? কারণ চার্লস ডার্নে কোন ফ্যামিলির? মনসেনিয়ার, সে হচ্ছে মার্কোয়েস। আর সিডনি কার্টন কি? সিডনি কার্টন জন্ম অবস্থা থেকে ইতিম, সে নিজের চেষ্টায় ফ্রান্স থেকে পড়াশোনা করে ব্যারিস্টারি পাশ করে তারপরে কিন্তু সে নিজের জীবনটাকে যাপন করছে। বাট অন দি আদার হ্যান্ড চার্লস ডার্নে কিন্তু উচ্চবিত্ত ফ্যামিলির একটা ছেলে। এই যে ডিফারেন্সটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু মানুষের মধ্যে যখন সিম্প্যাথি আর কম্প্যাশন থাকে তখন কিন্তু ব্যাপকভাবে মানুষ কি হয় বা একে অপরের প্রতি রেসপন্সিবল হয়, অ্যাকাউন্টেবল হয় এবং নিজের লাইফটাকে বিউটিফুল এবং অন্যের লাইফটাকে বিউটিফুল করার কিন্তু চেষ্টা করে। এখানে তোমাদেরকে আমি একটা কথা বলি, প্যাট্রিয়টিজম এই শব্দটা দ্বারা কিন্তু আমরা বুঝি ফিলো কান্ট্রিম্যানের প্রতি সিম্প্যাথি থাকা। আজকে আমাদের দেশে এটা নেই, আমরা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছি, আমি চাই আমি চাই আমি চাই আমি চাই, লাইক দ্যাট। এরপরে ডিসিমিলারিটি যেটা, সেটা হচ্ছে ম্যানার্স এন্ড বিহেভিয়ার। ম্যানার্স এন্ড বিহেভিয়ারের ক্ষেত্রে তুমি যদি আসো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে চার্লস ডার্নের ম্যানার অ্যান্ড বিহেভিয়ার সিডনি কার্টনের চাইতে ভালো। কারণ সিডনি কার্টন একজন অ্যালকোহলিক পারসন, একজন তিনি মদ পান করে থাকেন আর সব সময়ের জন্য মদ নিয়ে পড়ে থাকেন। কিন্তু এখানে ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, একজন মদ্যপ ব্যক্তি একটা নিরপরাধ লোককে কিন্তু দেশদ্রোহিতার মামলা থেকে বাঁচিয়েছে। এবার যদি তুমি ডিসিমিলারিটিটা দেখো বা কন্ট্রাস্ট যদি দেখো তাহলে দেখতে পাবে সেটা হচ্ছে যে চার্লস ডার্নে ইনি একজন ইমিগ্রেন্ট, দুই জায়গাতেই কিন্তু সে ইমিগ্রেন্ট পরিণত হয়েছে। চার্লস ডার্নে 1775 সালে প্যারিস থেকে লন্ডনে চলে আসে এবং এখানে সে ইমিগ্রেন্ট। কিন্তু এখানে ব্রিটিশ সরকার বা স্পাইরা কি দাবি করেছে যে সে হচ্ছে টপ সিক্রেট গুলো লিক করছে আমেরিকান রেভলিউশনের সময় আমেরিকার কাছে এবং হচ্ছে ফ্রান্সের কাছে ব্রিটেনের টপ সিক্রেটস গুলো লিক করছে। এই কারণে তাকে কিন্তু একবার 1780 সালে লন্ডনের বিচার কাষ্ঠে দাঁড়াতে হয়। একটা দেশদ্রোহিতার একটা মামলা ছিল, ট্রিজন যেটাকে বলা হয়ে থাকে। এরপরে বিষয়টা কি আসতেছে যে এখানে কিন্তু সিডনি কার্টন তাকে কিন্তু সেভ করে। এই ইনফরমেশনটা মাথায় রাখবে, সিডনি কার্টন কিন্তু চার্লস ডার্নের অপোজিট লয়ার ছিল না, ঠিক আছে, বরং চার্লস ডার্নের যে লয়ার ছিল সে হচ্ছে মিস্টার স্ট্রাইভার, আর এই মিস্টার স্ট্রাইভারের অ্যাডভাইজার হচ্ছে সিডনি কার্টন। আর এরা দুইজন যখন থেকে একসঙ্গে কাজ করা শুরু করেছে তখন থেকে তারা প্রত্যেকটা কেসই জিততে থেকেছে। ওকে, তো এখানে সিম্প্যাথেটিক বিষয় কোথায় আসছে যে চার্লস ডার্নেকে বাঁচালো সিডনি কার্টন, কত সুন্দর একটা পয়েন্ট। তাহলে এই দিক থেকে আমরা কি বলবো যে ম্যানার এবং বিহেভিয়ার এটা থেকে কি চার্লস ডার্নে উপরে না সিডনি কার্টন উপরে? ঠিক আছে, এই দিকটা থেকে প্রফেশনালিজমের দিক থেকে তো ভালো, ঠিক আছে, মানলাম, কিন্তু ও তো অ্যালকোহলিক একজন পারসন, ঠিক আছে না, তাহলে তো ম্যানারটাকে তোমার তো আলাদাভাবে একটু দেখতেই হবে। এরপরে যে কন্ট্রাস্টটা, চার্লস ডার্নেকে কিন্তু এই উপন্যাসে সিম্বল অফ সেলফলেস লাভ এটা দেখানো হয়নি, কিন্তু সিডনি কার্টনকে সিম্বল অফ সেলফলেস লাভ এটা কিন্তু দেখানো হয়েছে। কিভাবে? চার্লস ডার্নে যখন প্যারিসে গেল, তাকে যখন প্রথমবার গ্রেপ্তার করা হলো, তার শ্বশুর ডক্টর ম্যানেট তার প্রভাবের মাধ্যমে 1 বছর 3 মাস পরে যুক্তি দেখিয়ে যে আমিও বাস্তিলে দীর্ঘদিন বন্ধ ছিলাম, আমাকে বিনা অপরাধে বিনা বিচারে কোনো রকম কারণ না দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছিল, আর আবার আজকে যদি তোমরাও আমার জামাইয়ের উপরে এরকম অন্যায় অত্যাচার করো তাহলে তো এটা হবে না, এই বলে তাকে যখন প্রথমবার মুক্ত করে নিয়ে আসলো, দ্বিতীয়বার কিছু সময় পরেই কিন্তু চার্লস ডার্নেকে আবার গ্রেফতার করে নেওয়া হয়। আর চার্লস ডার্নে এখানে ভিকটিম, চার্লস ডার্নেকে কি হিসাবে দেখানো হয়েছে? ভিকটিম হিসাবে দেখানো হয়েছে। আর আর সিডনি কার্টনকে সিম্বল অফ সেলফলেস লাভ হিসাবে দেখানো হয়েছে। দ্বিতীয়বারের ঘটনার পুরো বিস্তারিত বিষয়টা জানো, কি কারণে ফাঁসিয়েছে ম্যাডাম ডিফার্সটাকে আমি লেকচারে আগে বলেছি, ওগুলো তোমরা দেখে নিবে, যে ক্রিটিক্যাল কনসেপশন আমি বলে দিয়েছি, এগুলো সবগুলো দেখে নিবে, সামারিতে বলেছি, দেখে নিবে, তাহলে পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যখন চার্লস ডার্নেকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর চার্লস ডার্নেকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে সে কিন্তু স্বচক্ষে দেখেছে 1100 জন মানুষকে গিলোটিনে কিন্তু জবে করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর যেদিন তার বিচারটা শুরু হয় সেদিন কিন্তু তার সিরিয়াল ছিল 23 নাম্বার, ঠিক আছে। তো এখানে পয়েন্টটা যেটা সেটা হচ্ছে যে তাকে তো মৃত্যুদণ্ড দিয়ে দেওয়াই হলো, এবং এখানে তাহলে কি হবে, নভেলটার পরিস্থিতি কি দাঁড়াবে? তখন সিডনি কার্টন
কি করলো, লুসির কাছে গেল এবং তাকে বলল যে আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি, আমি যাকে ভালোবাসি তার জন্য কিন্তু আমি সব কিছু করতে পারি, এই জন্য তোমাকে আমি অবশ্যই অবশ্যই তোমার হাজবেন্ডকে তোমার কাছে ফিরিয়ে দেব। আর এর ফলে কি হলো যে সিডনি কার্টন চার্লস ডার্নের অবস্থানটা নিল। কিভাবে নিল দেখো, এই উপন্যাসে বা এই নভেলটাতে কিন্তু চার্লস ডার্নে গাইস কখনোই জানতে পারেনি যে কিভাবে বেঁচেছে। কারণ সিডনি কার্টন যখন চার্লস ডার্নের স্থলাভিষিক্ত হয় তখন কিন্তু স্যালমন প্রোজ, যে যার অপর নাম হচ্ছে জন ভার্সার, এর সাহায্য নিয়ে তাকে কিন্তু অজ্ঞান করে দেওয়া হয়েছিল কেমিক্যাল দিয়ে। আর ওই অজ্ঞানরত অবস্থায় তাকে জেলখানা থেকে, সেই জেলখানাটার নাম হচ্ছে লা ফোর্স প্রিজন, মনে রাখবে লা ফোর্স প্রিজন, এই লা ফোর্স প্রিজন থেকে তাকে বের করে প্যারিস থেকে লন্ডনের উদ্দেশ্যে পার করে দেওয়া হলো। আর সিডনি কার্টন কিন্তু ওই অবস্থাতে তার অবস্থানটা নিল, অর্থাৎ চার্লস ডার্নে জানতেই পারলো না সে কিভাবে বাঁচলো। এটা একটা কমপ্লেক্সিটির মাধ্যমে, মানে চার্লস ডিকেনের যে ক্রিয়েটিভ জিনিয়াস সেটার মাধ্যমে কিন্তু নভেলটা তিনি সমাপ্তি ঘটালেন। তো এই কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট গুলো তোমরা সুন্দরভাবে যদি প্রেজেন্ট করো, দেন ইউ উইল গেট সাফিসিয়েন্ট মার্কস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।